আসসালামু আলাইকুম। পাপেলোডিকার শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায়। ঠিক আছে? তো ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সামান্তরিক ঘনবস্তু ও সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন এই সংক্রান্ত এই অধ্যায়টা। এই অধ্যায়টা বেসিক্যালি আমাদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ বলা চলে। কারণ আমরা যদি পরীক্ষার প্রশ্নটা এনালাইসিস করি সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকে। ম্যাথমেটিক্স 3 এর মধ্যে আমরা জানি যে প্রথম ১ অধ্যায় থেকে ৯ অধ্যায় পর্যন্ত তুলনামূলক একটু সহজ থাকে, যেহেতু এটা হচ্ছে আমরা পরিমিতির পার্ট বলতে পারি। সো এই অধ্যায়গুলো একটু সহজ। আমাদের পরীক্ষায় পাশ করার জন্য যারা আমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে কনিক বলেন বা ডিফারেন্সিয়েশন বলেন, ল্যাপ্লাস রূপান্তর বলেন, এই অধ্যায়গুলো আমরা যারা না পারি তাদের জন্য এই প্রথম যে ৯ টা অধ্যায় আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে পাশ করতে চান, মোটামুটি একটা আনসার করতে চান, সেই ক্ষেত্রে এই অধ্যায়গুলো আমাদের ভালো করে পড়তে হবে। যাতে এখান থেকে যেকোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা তার আনসারটা করতে পারি। তো আজকে আমরা এই সপ্তম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এবং এটা এমনভাবে আলোচনা করব, প্রথমত আপনারা জানেন আমি কিভাবে আলোচনা করি। আমরা যখন একটা অধ্যায় শুরু করি, প্রথম কাজ হচ্ছে বেসিকটা আলোচনা করি। আহ একটা অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে প্রথমত সূত্রগুলো নিয়ে আলোচনা করি, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক, এইভাবে আগে আমরা ক্লাসটা সাজাই। চলেন আমরা আজকে আলোচনাটা শুরু করি। তো প্রথম আমরা আলোচনা করব এই অধ্যায়ের যাবতীয় সূত্রাবলীগুলো নিয়ে। আর আপনারা যদি আমাদের পাপিলোডিকার পরিবারের সাথে যুক্ত হতে চান, পাপিলোডিকারের ডাইনামিক প্রোগ্রাম অথবা কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমাদের থার্ড সেমিস্টারের যে ডাইনামিক কোর্সটা সেটা আপনি পেয়ে যাবেন মাত্র 999 টাকা দিয়ে। ঠিক আছে? তো যারা ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারে। আমরা প্রথমত স্যার একটু আলোচনা করব সামান্তরিক ঘনবস্তু এবং হচ্ছে আহ সিলিন্ডার যে বিষয়টা আছে, সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এইগুলা নিয়ে একটু আলোচনা করি। তো নর্মালি স্যার আমরা ঘনবস্তু চিনি। তো সামান্তরিক ঘনবস্তু যেহেতু বলছে, নর্মালি আপনি যদি একটা ঘনবস্তু চিন্তা করেন, আমি একটু যদি দেখাই সেই ক্ষেত্রে, নর্মালি যদি আমরা একটা ঘনবস্তু চিন্তা করি সেটা কেমন হয় এটা দেখেন সবাই স্যার। এটা যদি একটা আমরা আয়তাকার ঘনবস্তু এখানে অঙ্কন করি, আপনি এটাকে একটা আয়তাকার ঘনবস্তু বিবেচনা করতেই পারেন। ঠিক আছে, এটাকে আপনি একটা আয়তাকার ঘনবস্তু বিবেচনা করতে পারেন। তো এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে স্যার সামান্তরিক ঘনবস্তুটা কেমন? একটা আপনি যদি আয়তক্ষেত্র অঙ্কন করেন, আয়তক্ষেত্রটা কিন্তু এরকম হয়, এটা আমরা সকলেই জানি, তাই তো? আয়তক্ষেত্রটা কিন্তু কেমন থাকে স্যার? এই যে এরকম থাকবে। দ্যাটস রাইট। এখন যদি আমি বলি যে স্যার সামান্তরিকটা কেমন হবে, তাহলে অবভিয়াসলি সামান্তরিকটার শর্তটা সেম, যে বিপরীত বাহুগুলো সমান হবে, বাট কোনো কোনো সমকোণ হবে না। এটা কিন্তু একটা সামান্তরিক। ঠিক আছে? আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে এটা যদি একটা আয়তাকার ঘনবস্তু হয়, তাহলে সামান্তরিক ঘনবস্তুটা কোনটা? তাহলে সামান্তরিক ঘনবস্তুটাও ঠিক এরকমই হবে, যার প্রত্যেকটা তলই দেখবে যে আপনার কেমন থাকবে, সামান্তরিক ক্ষেত্রের মতো, তাই না? তাহলে আপনি বলতে পারেন যে 3 জোড়া সামান্তরিক তল দ্বারা আবদ্ধ কোনো ঘনবস্তুকেই আপনি বলতে পারেন একটা সামান্তরিক ঘনবস্তু। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে যে স্যার আমরা সামান্তরিক ঘনবস্তু বললাম, এখন এই সামান্তরিক ঘনবস্তুর ক্ষেত্রফল কত হবে বলেন তো? ক্ষেত্রফল বের করার আয়তন বের করার সূত্র আমরা সকলে জানি। তো এখান থেকে প্রথমত দেখেন সামান্তরিক ঘনবস্তুর আয়তন নির্ণয় করার সূত্রটা আমরা একটু দেখি কেমন হয়। সামান্তরিক ঘনবস্তুর আয়তন বের করার সূত্রটা স্যার এইরকম। এই যে স্যার সূত্র এটা। এখানে এ মানে হচ্ছে তার ভূমির ক্ষেত্রফল, আর ইনটু হচ্ছে উচ্চতা। ঠিক আছে? একটা সামান্তরিক ঘনবস্তুর আয়তন বের করার সূত্রটা হচ্ছে এ এইচ। এ মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এইচ মানে হচ্ছে ওই সামান্তরিকটার ঘনবস্তুর যে উচ্চতাটা আছে সেটা।
তো আশা করি আমরা তাহলে একটা সূত্র শিখলে আমরা সামুদ্রিক ঘনবস্তুটা শেষ। আর এই অধ্যায়ের মধ্যে যে এই অধ্যায়টার মধ্যে এই সূত্রটার প্রয়োজন আমাদের খুবই কম পড়ে। তো আপনি এটা চাইলে স্কিপও করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি যেহেতু বইয়ের মধ্যে ছিল সেজন্য আপনাদেরকে লিখে দিলাম বা জানিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু স্যার সিলিন্ডার নিয়ে আলোচনা করি। একটু সিলিন্ডার নিয়ে আলোচনা করি। ঠিক আছে? একটু আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করি। তারপর আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করব। সিলিন্ডার, আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি স্যার আপনারা সিলিন্ডার কি চিনেন? আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি স্যার আপনারা কি সিলিন্ডার চিনেন? অবশ্যই গ্যাসের সিলিন্ডার দেখছেন কিরকম হয়, তাই না? আপনি একটা পাইপ তো দেখছেন নাকি? একটা পাইপ। সো পাইপটাকে আপনি একটা ওয়ান কাইন্ড অফ সিলিন্ড্রিক্যাল আকৃতি বলতে পারেন। ঠিক আছে? এখানে সিলিন্ডারের ভিতরে আবার প্রকারভেদ আছে। যদি সিলিন্ডার বলি সেটার যে ভূমিটা থাকে সেটা একাধিক আকৃতি থাকতে পারে। আর সমবৃত্ত ভূমিক যদি সিলিন্ডার বলেন তাহলে সেই সমবৃত্ত ভূমিক সিলিন্ডার মানে তার ভূমিটা একটা বৃত্তাকার, বৃত্ত আকৃতির থাকতে হবে আর কি। ঠিক আছে? তো আমি যদি এখানে একটা সিলিন্ডার অঙ্কন করি এরকম হবে। এটাকে স্যার আপনি একটা সিলিন্ডার কল্পনা করতে পারেন। এটাকে আপনি একটা সিলিন্ডার কল্পনা করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ তার যে দুইটা মুখ, এই মুখটা কেমন থাকবে স্যার? বৃত্তাকার থাকবে। আর এই যে যে প্রান্তগুলা, এটা কিন্তু স্যার কিরকম থাকে? একটু বক্র বক্র থাকে, তাই না? এই তলটাকে আমরা বলি বক্রতল। এই তলটাকে আমরা কি বলি? বক্রতল। আপনি যদি একটা পাইপ নেন, সাপোজ আমার কাছে এই যে মার্কার পেনটা আছে, এই পেনটা একটু দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপ না, গোলাকৃতির না। তো এটাকেও আপনি যদি রাউন্ড শেপ থাকতো তাহলে অবভিয়াসলি এটাকে আপনি একটা সিলিন্ডার চিন্তা করতে পারতেন। তাহলে এই যে যে রাউন্ড শেপটা আছে তার, এটাকে বক্রতল বলা হয়। আর এটা হচ্ছে তার একদম কি ভূমি বলতে পারেন। এই ভূমিটা যদি বৃত্তাকার থাকে তাহলে সেটাকে আপনি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই সিলিন্ডার রিলেটেড আমাদের কিছু সূত্র জানতে হবে। সো এটা যেহেতু একটা বৃত্ত, তার মানে অবশ্যই এটা একটা কেন্দ্র আছে, বলেন তো আছে না? যেহেতু তার যে আহ ভূমিটা, এই ভূমিটা যেহেতু একটা বৃত্ত আকৃতির, দ্যাট মিন্স তার একটা কেন্দ্র আছে। সো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। সো আমি মনে করি এই সিলিন্ডারের ব্যাসার্ধটা আর হয়েছে। আর এই সিলিন্ডারের দৈর্ঘ্য বলতে পারেন অথবা উচ্চতা বলতে পারেন। আমি যদি এই সিলিন্ডারের দৈর্ঘ্য বা উচ্চতাকে এইচ দ্বারা চিহ্নিত করি, যে এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ, তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ যদি আর হয় এবং তার উচ্চতা বা দৈর্ঘ্যটা যদি আমরা এইচ চিন্তা করি, সেই ক্ষেত্রে চলেন আমরা কিছু সূত্র একটু জেনে নিই। তো প্রথমত হচ্ছে সিলিন্ডারের আয়তন বের করার সূত্র। প্রথমটা কি স্যার? সিলিন্ডারের আয়তন বের করার সূত্র। তাহলে প্রথম হচ্ছে সিলিন্ডারের আয়তন। স্যার আয়তন বের করার সূত্রটা হচ্ছে এরকম, পাই আর স্কয়ার। অবশ্যই এককটা হবে ঘন একক। এখানে একটু কথা বলি, এখানে দেখেন দুইটা বিষয় আছে। এখানে কয়টা বিষয় আছে স্যার? দুইটা, পাই আর স্কয়ার আর হচ্ছে এইচ। যে কোনো বস্তুর আয়তন বের করার সূত্রটা হচ্ছে স্যার ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আপনি এটা মাথায় রাখেন, যে কোনো বস্তুর আয়তন বের করার সূত্র কিন্তু এটা মেনটেন করে। ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলেই হয়েছে। তাহলে এই যে পাই আর স্কয়ার স্যার, আপনি দেখেন তো তার ভূমিটা কিরকম? এই ভূমিটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ বৃত্ত, তাই না? তো এই যে যেহেতু তার ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, ভূমিটা যেহেতু একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত স্যার? পাই আর স্কয়ার না? বলেন, পাই আর স্কয়ার। তাহলে আমরা ক্ষেত্রফলের জায়গায় যে ক্ষেত্রফল লিখলাম। আর উচ্চতাটা কত স্যার? এইচ। সেই জন্য আসলে এই সিলিন্ডারের আয়তন বের করার সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমাদের এখানে বলা হইতো যে এই সিলিন্ডারটার ব্যাস, বৃত্তের যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের ব্যাসটা যদি ডি হইতো, সেই ক্ষেত্রে আমাদের আয়তন বের করার সূত্রটা কি হতো? তাহলে আমরা কি লিখতে পারতাম স্যার বলেন তো? পাই আর এর মান কি লিখতে পারতাম স্যার? ডি বাই টু, তাই না? কারণ আমরা জানি কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তার মানে আর সমান ডি বাই টু লিখলাম ইন্টু এইচ। তাহলে দেখেন তো সূত্রটা এরকম হইতো না? পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার এইচ বাই ফোর। সো যদি আমাদের দেওয়া থাকে
ব্যাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সূত্র এটা, আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এইটা। তাহলে ব্যাসার্ধের জন্য আমরা সূত্র লিখবো এটা, আর ব্যাসের জন্য সূত্র লিখবো এটা। তাহলে আয়তন বের করার আমরা দুইটা সূত্র শিখে ফেললাম, আর দুইটা সূত্র আমরা জাস্ট এখান থেকে শিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, সেটা সূত্রটা হচ্ছে এরকম, 2πr/h বর্গ একক। তো বক্রতল বলতে আমরা কি বুঝি স্যার? আপনি যদি একটা পাইপ দেখেন, মনে করেন এটা একটা পাইপ, তাহলে পাইপের এই যে তলটা আছে না, এই তলটা কিন্তু বক্রতল। এই যে যে বক্রতল মানে এই তার বৃত্তটা মানে ভূমিটা বাদ, এই পাশের অংশটা যদি বাদ দিই, তার ভূমিটা বাদ দিলেন অর্থাৎ এই পাশের অংশটা এবং এই পাশের অংশটা বাদ দিলেন, বাদ দিলে যে তার যে রাউন্ড শেপের অংশটা, বক্র যে অংশটা, সেই অংশটার ক্ষেত্রফলই হচ্ছে এটা। এখন মনে প্রশ্ন জাগে না স্যার যে এটা আসলে কিভাবে আসলো? আচ্ছা ইস্তিয়াক, অবশ্যই ফিজিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স সবই হবে। আমরা ম্যাথ 3 নিয়ে যেহেতু চিন্তিত আছেন, ম্যাথ 3 আমরা মিড টার্মের সিলেবাসটা কভার করে দিয়ে আজকে ক্লাস ছিল ইনশাআল্লাহ সপ্তম অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দশম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে ফেলবো, কমপ্লিট করে রাখবো ম্যাথমেটিক্স 3টা। তার পরবর্তীতে আমরা ফিজিক্স বলেন, স্ট্রাকচারাল মেকানিক্স বলেন, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং বলেন, সার্ভেইং বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো লাইভে, এইগুলোর উপরে লাইভ ক্লাস হবে আমাদের, ঠিক আছে? এখন মনে প্রশ্ন থাকে না স্যার, এই যে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, এইটা কেন হইল? প্রশ্ন থাকে না আমাদের। সো দেখেন, আমরা যদি একটা সিলিন্ডার এখানে চিন্তা করি, এরকম একটা সিলিন্ডার যদি এরকম একটা চিন্তা করি, এরকম একটা বৃত্তাকার ক্ষেত্র থাকে, মানে ভূমিটা বৃত্ত ক্ষেত্র থাকে, এই পাশে একটা বৃত্ত, এইভাবে ব্যাট করে দেই, ঠিক আছে? সো এটা একটা সিলিন্ডার কল্পনা করা যায়, যায় না? এখন এটা তো একটা বৃত্ত নাকি বলেন? সো এইখানে আমি কোনটুকুর ক্ষেত্রফল বের করতেছি? ক্ষেত্রফল কিন্তু বের করতেছি এই যে স্যার আমাদের বক্র যে অংশটা আছে, সেই বাঁকা যে অংশটা আছে, বক্র রাউন্ড শেপের যে অংশটা আছে, এইটুকুর কিন্তু ক্ষেত্রফল বের করতেছি। এখন এইটুকুর ক্ষেত্রফল আপনি কেমনে বের করবেন? এখন আপনি মনে করলেন স্যার এই যে যে পাইপটা যে আছে, আপনি পাইপ বলেন বা একটা সিলিন্ডার বলেন, এটাকে মনে করেন এই অংশ কেটে ফেলছেন, এই বরাবর এখানে মনে করেন কেটে ফেলছেন আপনি, এই বরাবর এই দিক দিয়ে আপনি স্যার কেটে ফেলছেন। কেটে ফেলার পরে এটাকে যদি স্যার আপনি সোজা করেন, এই যে এই বৃত্তটাকে যদি সোজা করে ফেলেন, তাহলে সোজা করলে কি হবে? এরকম একটা অংশ পেয়ে যাবেন। তাহলে এই অংশটা কিন্তু এই বৃত্তের পরিধি আসছে। আপনি এখানে যে এই যে তার ভূমিটা বৃত্ত দেখতেছেন, আপনি যদি এটাকে একটা পাইপকে কেটে যদি সোজা করে ফেলেন, মনে করেন সে রাউন্ড শেপে ছিল, কেটে আপনি সোজা করে ফেললেন, তো সোজা করলে কিন্তু এই পরিধিটাই যে এখানে আসছে স্ট্রেট হয়ে যায়, ঠিক আছে? তাহলে বৃত্তের পরিধি বের করার সূত্রটা কত স্যার? 2πr। আর এইটুকুই কি স্যার তার উচ্চতা বলতে পারেন আপনি? তাহলে আমি যদি এইটুকু অঙ্কন করি, এটা হচ্ছে তার এইচ, আর এটা সোজা করলাম, এই যে এটা হইলো। তো এটা কিন্তু আর তখন একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আমি যদি যে কোনো একটা সিলিন্ডারকে মাঝখান দিয়ে ধরুন কাটলেন উচ্চতা বরাবর, তাহলে কি হয়ে যাবে? সেটা স্যার একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। সেই ক্ষেত্রে তার এই যে প্রস্থটা যদি বলি, এই প্রস্থটা হবে স্যার তার পরিধি, আর এই যেটা হবে কি স্যার তার উচ্চতা। এখন যে কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি স্যার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা ধরেন এইচ, আর প্রস্থটা কত? 2πr। তাহলে ক্ষেত্রফল কি হবে? 2πr ইন্টু এইচ। এইভাবেই মূলত বক্রতলের ক্ষেত্রফল এটা আসে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। কারো সমস্যা থাকলে বলতে পারেন আমাকে, ওকে? কারো যদি কোনো বিন্দুমাত্র সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। আর আমরা একটু দেখি এখানে, বক্রতলের ক্ষেত্রফল পাইলাম, আয়তন পাইলাম। আরেকটা বিষয় আছে স্যার, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল, একটা হচ্ছে বক্রতল আর সেটা হচ্ছে কি স্যার সমগ্র তল, অর্থাৎ সবগুলা তলের ক্ষেত্রফল একত্রে কত হয়? দেখেন সেটা কত হবে। আপনি যদি এখানে একটা সিলিন্ডার অঙ্কন করেন, এটা ধরেন একটা সিলিন্ডার, তাহলে এই মুখটা হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে একটা বৃত্তাকার অংশ। তাহলে এই যে যে ভূমিটা, এটাও বৃত্ত, এটাও বৃত্ত, এটার ব্যাসার্ধ আর হইলে সিমিলারলি এটার ব্যাসার্ধ কত হবে? আর হবে। So, এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে স্যার? পাই আর স্কয়ার। আর এই যে যে অংশটা স্যার, এটা কেমন থাকে স্যার? এটা কিন্তু একটা বক্রাকার অংশ, তাই না? তো এটার ক্ষেত্রফল আমরা একটু আগে জানি, কত পাইছি স্যার?
2 পাই আর এইচ নাকি বলেন? এখন এই যে তাহলে এইটা একটা তল, এটা একটা তল, এই যে বক্র একটা তল, তিনটা তল আছে এখানে। তো তিনটা তলের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে তো সমগ্র তলের ক্ষেত্রফলটা পাওয়া যাবে নাকি? তো আমরা তিনটা তল যোগ করে দিই, যোগ করি। তাহলে পাই আর স্কয়ার কয়টা হয় স্যার? এখানে একটা পাই আর স্কয়ার, ওই যে একটা পাই আর স্কয়ার। তাহলে আমি যদি একত্রে লিখি, দুইটা পাই আর স্কয়ার আছে এখানে। আর কি আছে স্যার? 2 পাই আর এইচ আছে এখানে। তো আপনি যদি এখান থেকে 2 পাই একটা কমন নেন, দুইটার মধ্যে থেকে 2 পাই একটা কমন নেন, 2 পাই আর, সেক্ষেত্রে হবে এখানে আর প্লাস এইচ বর্গ একক। তো এই যে এটাই বেসিক্যালি আমাদের এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র। ঠিক আছে, তো আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন। আমি এখানে সবগুলো সূত্র নিয়ে আপনাদের আলোচনা করে দিলাম। এই যে সবগুলো সূত্র নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করে ফেলছি। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় বাকি আছে, লাস্ট। সেটা হচ্ছে যদি কোনো সিলিন্ডারটা ফাঁপা থাকে, কোনো একটা ফাঁপা সিলিন্ডারের কথা যদি আপনি চিন্তা করেন, ভিতরে যদি ফাঁপা থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই সিলিন্ডারের আয়তন বের করার একটা সূত্র আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে ফাঁপা সিলিন্ডারের আয়তন B is equal to পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ। এটা কিভাবে আসলে একটু চলুন ব্যাখ্যা করি। মানে একটা ফাঁপা সিলিন্ডার, সো সিলিন্ডারটা এরকম। এখন এটা কিন্তু একটা ফাঁপা সিলিন্ডার, ঠিক আছে? এটা কিরকম ফাঁপা, মানে আমি একটু বলি, এইটুকু বড়া ধরেন এইটুকু লোহা দ্বারা প্রস্তুত করা হয়েছে, অন্য যাই কিছু হোক, এটা দ্বারা প্রস্তুত করা হয়েছে। আর ভিতরের এই যে অংশটা যদি ফাঁপা থাকে, খালি থাকে আর কি, সেই ক্ষেত্রে তার আয়তন বের করার সূত্রটা হচ্ছে এইটা। তো এখন এখানে আপনি একটা ক্যাপিটাল আর লিখছে আর একটা স্মল আর, এখানে ব্যাসার্ধ কিন্তু দুইটা স্যার। একটা হচ্ছে কেন্দ্র থেকে যদি আপনি বাহির পর্যন্ত যান, একদম বহির্ভাগ পর্যন্ত, তাহলে যে ব্যাসার্ধটা পাবেন সেটা হচ্ছে ক্যাপিটাল আর। আর ভিতরে দেখেন একটা বৃত্ত আছে কিন্তু স্যার, এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে, এই যে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে যদি এটা ফাঁপা থাকে আর কি, ভিতরে যদি খালি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দুইটা বৃত্ত কল্পনা করতে পারেন, একটা কেন্দ্র থেকে একদম বাহির পর্যন্ত, আর একটা যে ভিতরে যে বৃত্তটা থাকবে সেটা। তো ভিতরে বৃত্তের ব্যাসার্ধ হবে স্মলার, আর বাহিরের যে বৃত্তটা হবে সেটার ব্যাসার্ধ হবে ক্যাপিটাল আর। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। ঠিক আছে, চলেন পরবর্তী আমরা আলোচনায় যাই। এখন সরাসরি আমরা অতি সংক্ষিপ্ত বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আলোচনা করা শেষ। সো এখন আমরা কোথায় যাব? আমাদের অতি সংক্ষিপ্ত যে কোয়েশ্চেন গুলো আছে এখানে, সেগুলো তো একটু আমরা আলোচনা করি। আপনাদের যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে একটু বললেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা সমাধান করে দিব। সো চলেন আমরা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন গুলো দেখি। মোটামুটি আজকে আমরা 10 থেকে 12টার মতো কোয়েশ্চেন সলভ করব। প্রথম কোয়েশ্চেনটা স্যার একটু দেখি আমরা। একটা সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্রটা লিখো। সম্পূর্ণ পৃষ্ঠে বলেন অথবা সমগ্র তল বলেন, কথাটা একটাই। সো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্রটা আমরা মাত্র শিখে আসছি স্যার, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা কিন্তু বেসিক্যালি আমাদের সূত্র, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সূত্র। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে কোন একটা সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠ বলেন বা সমগ্র তল বলেন, একই কথা। সো সেটার ক্ষেত্রফল বের করার সূত্রটা আমরা মাত্র দেখে আসছি। এই যে স্যার, এটা হচ্ছে আমরা মাত্র দেখে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, দেন একটা সিলিন্ডারের ভূমির ব্যাস যদি আমরা ডি চিন্তা করি এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে তার আয়তন বের করার সূত্রটা। নরমালি যে কোনো সিলিন্ডারের আয়তন বের করার সূত্র কিন্তু স্যার এই যে এটা, V is equal to পাই আর স্কয়ার এইচ ঘন একক। এখন এখানে যদি আপনার ব্যাসের কথা বলা হয়, মানে যদি ব্যাসটা ডি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তাহলে আমরা দেখেন যেহেতু ব্যাসটা ডি, তাহলে ব্যাসার্ধ আর এর মান কত হবে? d/2 হবে। ব্যাস দেওয়া থাকলে আয়তন বের করার সূত্র আমরা মাত্র দেখে আসছি, তাই না? বলেন, দেখছি না? তো আপনি আর এর মান এটা বসে চাইলে এখান থেকে বের করে লিখতে পারেন। আপনি চাইলে সরাসরি লিখতে পারেন, অথবা এখান থেকে বের করেও চাইলে লিখতে পারেন। তাহলে কি হবে স্যার? 2 এর উপরে স্কয়ার করলে নিচে একটা 4 থাকবে, আর উপরে হবে পাই
ডি এর উপরে স্কয়ার করলে হবে ডি স্কয়ার আর এইচ এস আর এইচ। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আনসারটা। আপনি চাইলে সরাসরি এই সূত্র লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি চাইলে সরাসরি এই সূত্রটাও লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। তো আশা করি এইগুলো বিষয় সহজ, আমরা পারি এইগুলা, সেজন্য আমি একটু দ্রুত আলোচনা করি, কি বলেন? তারপরে পরের কোশ্চেনটা কি বলছে, একটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় এবং একটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি 16 সেন্টিমিটার হয়, তবে এর বক্রতলের ক্ষেত্রফল বের করো। দেখেন এখানে কি দেওয়া আছে, আমাদের ভূমির ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে 7 সেন্টিমিটার, এবং এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, উচ্চতা মানে এইচ আপনার দেওয়া আছে কত, 16 সেন্টিমিটার। কি বের করতে বলছে স্যার? বক্রতলের ক্ষেত্রফল। সূত্র জানি? হ্যাঁ স্যার জানি। সূত্রটা প্রথমত লিখে ফেলি। বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর এইচ বর্গ একক। সো প্রথমত আমরা 2 লিখলাম, পায়ের মান হচ্ছে 22/7। আপনারা সকলে জানেন পায়ের অরিজিনাল ভ্যালুটা কিন্তু এটা, বাট আমরা যেটা হিসাব করি 3.1416, সেটা কিন্তু ভাগ করলে পরে আসে আর কি। আপনি চাইলে এটাও লিখতে পারেন, আপনি চাইলে ওইটাও লিখতে পারেন। এন্ড দেন আর এর মানটা কত আসে স্যার? আর এর মানটা হচ্ছে 7, এইচ এর মানটা কত স্যার? 16। এককটা কি লিখবো? বর্গ সেন্টিমিটার। আপনি এখানে দেখেন, এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, কেটে দেওয়া যায়, তাই না বলেন? এখানে একটা 7, উপরে একটা 7 আছে, সো আমরা 7 আর 7 ক্যান্সেল করে দিলাম। তার উপরে যদি গুণ করি, 22 দুগুণে হচ্ছে 44 ইন্টু 16। তারপর আপনি গুণ করবেন, যা আসবে সেটাই হবে আপনার আনসার। আমার কাছে ক্যালকুলেটরটা নাই, থাকলে আমি হয়তো গুণ করে দিতাম। সো আপনি একটু গুণ করে নিয়েন, তো আশা করি আনসারটা পেয়ে যাবেন। একটু বলেন স্যার। আচ্ছা, এখানে আয়েশা সিদ্দিকা বলছে 740 সেন্টিমিটার হবে। ঠিক আছে, ধন্যবাদ। আনসারটা হবে তাহলে কত স্যার? 740 বর্গ সেন্টিমিটার। ধন্যবাদ আয়েশা। ক্লিয়ার না বলেন? 4 নম্বর কোশ্চেনটা বলছে যে একটা সিলিন্ডারের উচ্চতা 12 সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার হলে এর আয়তনটা কত? এর আয়তনটা আমাদের কত হবে? আয়তনের স্পেলিংটা মিস্টেক আছে, সমস্যা আমরা বুঝতে পারতেছি, এটা আয়তনই বোঝানো হয়েছে। একটা সিলিন্ডারের উচ্চতা হচ্ছে কত স্যার? 12। কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। উচ্চতা এইচ এর মান দেওয়া আছে 12, আর এই যে এখানে যে ভূমির ক্ষেত্রফলের কথাটা বলা হয়েছে, এই ভূমির ক্ষেত্রফলকে আপনি এ দ্বারা প্রকাশ করতে পারেন, এর সমান হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। এখন বলছে তাহলে আমাদের আয়তন কত হবে? নরমালি আমরা সিলিন্ডারের যে আয়তন বের করার সূত্রটা জানি, স্যার, সেটা কিরকম বলেন তো? পাই আর স্কয়ার এইচ, ঘন একক লিখি, তাই তো? এখন এখানে এই যে পাই আর স্কয়ার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই ভূমির ক্ষেত্রফল। এখানে পাই আর স্কয়ার মানেই হচ্ছে ভূমির ক্ষেত্রফল, কারণ ওই যে ভূমিটা থাকে বৃত্ত, সো বৃত্তের ক্ষেত্রফলটা যে হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে এটাকে আপনি ভূমির ক্ষেত্রফল হিসেবে চিন্তা করতে পারেন, মানে এটাকে এ ধরতে পারেন। ঠিক আছে, সেটার মান কত আছে স্যার? 12। আমি সরাসরি এটা নিচে 12 লিখতেছি, তাহলে এখানে লিখলাম 12, এইচ এর মানটা কত? 12। আনসারটা লিখবো, এককটা লিখবো ঘন সেন্টিমিটার। দুইটা যদি গুণ করেন, 12 আর 12 গুণ করলে হবে 144। ক্লিয়ার না বলেন? ধন্যবাদ, আনসার বলছেন। তো চলুন আমরা পরবর্তী ম্যাথে যাই, আশা করি এটাতে কারো কোনো সমস্যা হবে না। এখন আমরা সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে স্যার এটা আলোচনা করব। এখন আমরা কি আলোচনা করব স্যার? সংক্ষিপ্ত কোশ্চেনটা, যেমন এখানে ছোটখাটো একটা ম্যাথ আছে। এখানে বলছে যে একটা কুয়ার গভীরতা হচ্ছে 14 মিটার, এই গভীরতাকে আপনি উচ্চতা হিসেবে চিন্তা করতে পারেন। এখন কুয়াটা কেমন থাকে স্যার সেটাকে চিন্তা করেন। কুয়াটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা সিলিন্ড্রিক্যাল কুয়া, মানে একটা সিলিন্ডার আকৃতির কুয়া হয়, তাই না? আপনি যদি একটা কুয়া চিন্তা করেন, সেটা কেমন হবে? এরকম না? এই তার মুখটাও কিন্তু বৃত্তাকার থাকবে, এটাও এই যে মুখটা কিন্তু বৃত্তাকার। তো এটা কি কি আকৃতি দেখা যায়? এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল আকৃতির। তাহলে এটা গভীরতা বলছে, যেমন আমরা মনে করি এটার হাইট বা উচ্চতা যাই বলেন, এই কুয়ার উচ্চতা বা গভীরতা একই,
এইচ কে আমরা দেওয়া, এইচ এর মানটা দেওয়া আছে 14। ওকে, এইচ আমরা পাইলাম। আর কি দেওয়া আছে, এটার ব্যাস দেওয়া আছে 28, অর্থাৎ এই যে ব্যাসটা দেওয়া আছে এটুকু, এটা হচ্ছে কত 28 মিটার, অর্থাৎ ডি এর মান হচ্ছে 28 মিটার। প্রতি ঘনমিটার যদি 5 টাকা হিসাবে খরচ হয় আর কি, তাহলে এই যে কুয়াটা আছে আমাদের, এটা টোটালি খনন করতে আমাদের কত টাকা খরচ হবে সেটাই বের করতে বলছে। তো আপনাকে যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে আপনি সেটা প্রথমত একটু লিখে ফেলেন খাতায়। প্রথমত এখানে গভীরতা, এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা আমি লিখতেছি। এখানে গভীরতা, আপনি এখানে ডিও লিখতে পারেন, এইচও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। 14 মিটার। ব্যাস ডি সমান দেওয়া আছে আমাদের 28 মিটার। তাহলে ব্যাসার্ধ এখান থেকে আমরা বের করে ফেলি, 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে, এটা আমরা সকলেই জানি। সো 2 দ্বারা ভাগ করলে হবে 14 মিটার। একসাথে লিখে দিলাম, হ্যাঁ, আশা করি এটা ধরতে পারবে। তা সুতরাং কোয়ার আয়তন, কোয়ার আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। এককটা কি লিখবো স্যার? ঘন মিটার। পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে স্যার 14, তার মানে এখানে 14 এর উপর একটা স্কয়ার হবে। এইচ এর মানটা কত পাইলাম স্যার? এখানে 14 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে যদি হিসাব করি আমরা, এই যে 7 দ্বারা যদি 14 কে ক্যান্সেল করে দেন, এখানে 2 থাকে, ঠিক আছে। এই যেখানে একটা 14 ছিল, এখানে 7 ছিল, কেটে দিলাম, তাহলে এখানে 2 হবে না? তাহলে এই 2 আর এই যদি 22 আছে, এই দুটো গুণ করেন তাহলে 44 পাওয়া যাচ্ছে এখানে। আর 14 এর উপর একটা স্কয়ার করলে হবে 196। আমাকে একটু গুণ করে বলেন তো এটা কত আসে? যে কেউ একটু গুণ করে বলেন যে এখানে আনসারটা কত হয়, এই দুটো গুণ করলে। এই 44 আর হচ্ছে 196 গুণ করলে কত হয়? আচ্ছা, সিএম আগেই বলে দিয়েছেন, এখানে যদি গুণ করি তাহলে আমাদের হবে ধন্যবাদ সিয়াদ, হ্যাঁ, গুণ করলে এখানে আনসারটা হচ্ছে 8624, এত ঘনমিটার। এখন এখানে আমরা খুব সহজে ঐকিক নিয়ম সাজাতে পারতেছি যে 1 ঘনমিটারে খরচ হয় কয় টাকা স্যার? 5 টাকা। তাহলে এত ঘনমিটারে খরচ কত হবে? গুণ করলে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি খরচ, খরচ হবে ইজ ইকুয়াল টু 5, আর আয়তনটা কত ছিল? 8624 ঘন মিটার। 43,120, এবং এটি হচ্ছে আমাদের আনসার। চলেন আমরা পরবর্তী ম্যাথে যাই। একটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার এবং এটার আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। স্যার, আমি এই সিলিন্ডারের উচ্চতাকে এইচ চিন্তা করলাম, মানে দড়ি, সিলিন্ডারের উচ্চতা সমান হচ্ছে এইচ এবং ভূমির ব্যাসার্ধ সমান আমি আর চিন্তা করলাম। এটা ধরে নিবেন আপনারা প্রথমত। সেই কথাটা প্রথমত আপনারা লিখেন যে মনে করি সিলিন্ডারের উচ্চতা সমান এইচ সেন্টিমিটার এবং সিলিন্ডারের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, হ্যাঁ, আমি শুধু ব্যাসার্ধ লিখতেছি এখানে, সমান হচ্ছে আর সেন্টিমিটার। এখন এই দুইটা লাইন লিখবেন, বক্রতলের ক্ষেত্রফল সমান এত আর আয়তন সমান এত, এই দুইটা লাইন লিখেন। তো প্রথমত লিখি আমরা যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত স্যার? 100 না? স্যার একটু বলেন তো, বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্রটা জানি কি পড়ছিলাম আমরা, মনে আছে? সেটা ছিল এরকম 2 পাই আর এইচ, এটা ছিল, তাই না? বলেন। সে বক্রতলের ক্ষেত্রফলের জায়গায় তার সূত্রটা লিখলাম, আর সমান সমান কি ছিল? 100। তো আপনি এটাকে 1 নং সমীকরণ দেন, তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ নম্বর 1। আবার আয়তন কত আছে স্যার দেখেন তো? 150, তাই না? 150 ঘন সেন্টিমিটার। আয়তনের সূত্রটা কি ছিল স্যার? 2 পাই আর স্কয়ার
সরি পাই আর স্কয়ার এইচ, তাই না? আয়তনের জায়গায় আয়তন বের করে সূত্রটা লিখলাম, আর এই পাশে কত আছে, 150 আছে। সো এটা আমরা 2 নং সমীকরণ লিখলাম। তো আমরা প্রথম কাজ হচ্ছে উচ্চতাকে এইচ চিন্তা করব, ব্যাসার্ধকে আর ধরবো, ধরার পরে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, সেখান থেকে এরকম আমরা দুইটা ইকুয়েশন বের করব, সূত্র লিখে জাস্ট, একদম সোজা এই পর্যন্ত। তারপরের কাজটা হচ্ছে এই যে যে 2 নম্বর সমীকরণ আছে 1 2, এটার মধ্যে একটা ভাগ করেন আপনি, অর্থাৎ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করেন। ওকে, সো আমরা 2 নংকে কয় নং দ্বারা ভাগ করতেছি, 1 নং দ্বারা ভাগ করতেছি। তাহলে এখানে লিখেন 2 নং ভাগ 1 হতে ভাগ করব আমরা, হ্যাঁ, হতে পাই। তাহলে ভাগ যেহেতু করতেছি, 2 নংটা উপরে থাকবে, 1 নংটা নিচে থাকবে, ঠিক আছে? তাহলে পাই আর স্কয়ারটা লিখবো উপরে, আর 1 নং এর ক্ষেত্রে আছে 2 পাই আর এইচ সমান উপরে হবে 150, নিচে হবে 100। তাহলে আমরা এই 2 নং সমীকরণকে কি করলাম স্যার, 1 নং দ্বারা ভাগ করে ফেললাম। এই যে আমাদের 2 নং সমীকরণটা আছে, এটাকে আমরা কি করলাম, 1 নং দ্বারা ভাগ করলাম। আশা করি এই ভাগটা আপনারা সকলেই বুঝতে পারছেন, আশা করি এই ভাগটা আপনারা সকলেই ধরতে পারছেন। তো এখানে দেখেন সবাই, এখন আমরা কিন্তু কাটাকাটি করব, এটা একটু দেখেন, নাহলে পরবর্তীতে বলবেন স্যার আমরা তো বুঝি নাই। সেই জন্য বলতেছি একটু ভালো করে দেখেন, তাহলে আশা করি একবারে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনি দেখেন উপরে একটা এইচ আছে, আপনি উপরের এইচ কেটে দিলেন নাকি? এই যে উপরে একটা স্যার পায়া আছে, যে নিচে একটা পায়া আছে, আমি দেখেন কোনটা কোনটা কাটতেছে, আমি এই জন্য অন্য কালার ইউজ করছি। উপরের এইচ নিচের এইচ, উপরের পাই নিচের পাই, উপরের নিচে কিন্তু কাটাকাটি করা যায়। তারপরে এখানে যদি 50 দ্বারা কাটেন আপনি, এই যে এখানে এখানে আছে 150, 150 মধ্যে 3 বার যায়, এখানে আছে 100 যায় 2 বার। কথা বুঝছেন? তাহলে এই যে এখানে 50 দ্বারা কাটলাম, 150 মধ্যে 3 বার, 100 মধ্যে 2 বার। আর এই যে স্যার এই পাশের 2 আর এই যে এই পাশের 2 কাট কইতে গেছে দেখেন, এই যে এখানের 2টা আর এই যে এই 2টা কেটে দিলাম। এখন উপরে আছে স্যার আর স্কয়ার, আর নিচে আছে আর, এখানে তো কাটাকাটি করা যায় নাকি বলেন? এই নিচের আর আর উপরে আর স্কয়ার যদি কেটে দেন, তাহলে অবশ্যই উপরে একটা কি থাকবে, আর থাকবে। উপরে শুধু একটা কি থাকবে, আর। তাহলে এই যে স্যার শুধু একটা আর থাকলো, আর দেখেন এই পাশে শুধু একটা 3 থাকে, তাহলে এই যে আর এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ পেয়ে গেছেন। এখন আপনার মন মতো যে কোনো জায়গায় আর এর মান 3 স্যার বসায় দেন, এইচ এর মান পেয়ে যাবেন। ঠিক আছে, আর এর মান 3টা বসায় দেন, তাহলে এইচ এর মানটা অবভিয়াসলি পেয়ে যাবেন। আপনি নিজের মতো করে কাটাকাটি করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে লিখেন যে আর এর মান 1 নং বসাই, আর এর মান 1 নং এ বসাই। সূত্রটা 1 নং সমীকরণটা ছিল এরকম, 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 100। তাহলে 2 পাই আর এর মান হচ্ছে 3 ইন্টু এইচ সমান হচ্ছে 100। সো দেখেন তো 3 দুগুণে 6, অর্থাৎ 6 পাই থাকে, 6 পাই ইন্টু এইচ সমান হচ্ছে 100। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 100/6 পাই। সো আপনি ভাগ করার পরে একটা ভ্যালু কিন্তু পেয়ে যাবেন। তাহলে যে ভ্যালুটা আপনি পাচ্ছেন সেটাই হয়ে যাবে তার উচ্চতার ভ্যালুটা। সো আশা করি তাহলে আমরা আর বের করা এবং এইচ বের করা দুইটা বিষয় খুব ভালো করে ধরতে পারলাম, ক্যাচ করতে পারলাম, নাকি বলেন? সে তো অনেক মনোযোগ দিয়ে কাজ করতেছে। আর একটা কথা বলি, আমার ক্লাসে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে আহ সবসময় আমার খাতা কলম নিয়ে বসতে হবে আমার ক্লাসে। কাজটা হচ্ছে আপনি খাতা কলম নিয়ে আমাদের ক্লাসে বসবেন। আমার ক্লাসে ব্যক্তিগতভাবে বলি, কারণ আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো যদি খাতায় নোট করেন, একবার করা হয়ে গেল, মানে আমার সাথে সাথে ধরেন খাতায় তুলতেছেন, আপনি মোবাইলটা টেবিলের সামনে রেখে আপনি ক্লাস করতেছেন আর তুলতেছেন, আমি যে অঙ্কটা করতেছি এটা তুলতেছেন, এবং চেষ্টাও করতেছেন যেটা আমি নিজে থেকে করতে পারি কিনা, এরকম একটা চেষ্টা যদি নিজের মধ্যে থাকে, সেক্ষেত্রে ট্রাই করলেন। তারপর আমার অঙ্কটা দেখলেন, পরবর্তীতে আবার যদি খালি একবার নিজে প্র্যাকটিস করে ফেলেন, আবার যদি রিপিটে অঙ্কগুলো করেন, দ্যাটস এনাফ। আপনার অঙ্কটা এটা মনে করেন সারা জীবন মাথায় থাকবে। ঠিক আছে, পড়ার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট আছে আমাদের, অনেক উপকরণ আছে, কিন্তু আমরা আসলেই ওইভাবে মনোযোগ দিই না, ওইভাবে আমরা পড়াশোনাটাও করি না। ঠিক আছে, আচ্ছা রাকিব রাজ, হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, চলেন পরবর্তী কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, এই অঙ্কটা আমি তো আপনাদের জিজ্ঞেস করতে চাই, স্যার এই অঙ্কটা কি পারবেন না আপনারা? পারবেন না? সহজ আছে কিন্তু, একদম সহজ। আমি মনে করি ম্যাক্সিমাম শিক্ষার্থী পারবেন এটা। এখানে উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ধরেন এইচ এর মান হচ্ছে 20 মিটার, এবং এখানে ভূমির ব্যাস দেওয়া আছে স্যার 14।
তাহলে ব্যাস যদি 14 হয়, মানে ডি এর মান যদি 14 দেওয়া থাকে, সেখান থেকে ব্যাসার্ধ কত হবে? 2 দ্বারা ভাগ করলে হবে 7 মিটার। আয়তন কত স্যার? একদম সোজা, আয়তন b is equal to pi r square inch ঘনমিটার। সো পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান কত? 7, তাহলে 7 এর উপর একটা স্কয়ার, এইচ এর মান হচ্ছে 20। ঠিক আছে, আপনি এখানে গুণ করবেন, সবকিছু হিসাব করার পরে যা আসবে সেটাই आंसर। আমি আশা করি এটা ম্যাক্সিমাম শিক্ষার্থী অঙ্কটা পারবে, একদম সহজ একটা অঙ্ক। এবং এই অঙ্কটা বেসিক্যালি আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য। ঠিক আছে, তাহলে 3028.16 ঘনমিটার। ঠিক আছে, তো আশা করি এটা আমরা পারবো। পরবর্তীতে, দুপ্রান্ত খোলা একটা ফাঁপা সিলিন্ডারের আয়তন, একটা ফাঁপা সিলিন্ডারের আয়তন হচ্ছে 1056 ঘন সেন্টিমিটার। এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে এখানে আপনি উচ্চতা চিন্তা করতে পারেন, যে কোনো সিলিন্ডারের দৈর্ঘ্য যেটা উচ্চতা সেম একই কথা। সিলিন্ডারের ক্ষেত্রে এর দৈর্ঘ্যটা হচ্ছে 7 সেন্টিমিটার, এবং বাহিরের যে ব্যাসটার কথা বলা হয়েছে, বাহিরের ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে এটার পুরুত্ব নির্ণয় করতে বলছে। সেই ক্ষেত্রে এটার কি বলছে স্যার? পুরুত্ব নির্ণয় করতে বলছে। এখানে আপনার কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আপনি একটু দেখেন। একটা ফাঁপা সিলিন্ডারের কথা বলা হয়েছে, তাই না? তো ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ কয়টা পাবো? 2টা পাবো। একটা ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ কয়টা পাই স্যার? 2টা। এটা আমি সূত্র যখন আলোচনা করছি তখন দেখাইছি। একটা যদি ফাঁপা সিলিন্ডার থাকে, মনে করেন এটা একটা ফাঁপা সিলিন্ডার, সেক্ষেত্রে তার ভিতরে একটা বৃত্ত থাকবে, আর বাহিরেও কিন্তু কি থাকবে স্যার? একটা বৃত্ত থাকবে, তাই না? তো এটাকে আপনি ফাঁপা সিলিন্ডার চিন্তা করেন, ধরেন এই অংশটা বড় আছে আর ভিতরের অংশটা খালি আছে। ঠিক আছে, তো কেন্দ্র থেকে একদম বাহির পর্যন্ত যে ব্যাসার্ধ সেটাকে আপনি ক্যাপিটাল আর চিন্তা করেন, আর ছোট বৃত্তের যে ব্যাসার্ধটা সেটাকে ছোট আর চিন্তা করেন। আর এটা হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য, এটাকে আমরা এইচ দ্বারা চিন্তা করলাম, এবং এইচ এর মান দেওয়া আছে 7, এবং এই ফাঁপা অংশটুকুর আয়তন হচ্ছে কত? 1056। তথ্য যা দেওয়া আছে আপনি সেই তথ্য অনুযায়ী লিখেন, অন্য কিছু লিখতে হবে না, তথ্য যা দেওয়া থাকবে সেই অনুযায়ী লিখবেন। চলেন এখন আমরা পরটুকু আলোচনা করি। তাহলে ফাঁপা সিলিন্ডারের আয়তন, ফাঁপা সিলিন্ডারের আয়তন সমান সমান কত দেওয়া আছে স্যার? 1056 ঘন সেন্টিমিটার। ওকে, ফাঁপা সিলিন্ডারের আয়তন বের করার সূত্রটা কি ছিল স্যার? মনে আছে? পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ ইজ ইকুয়াল টু 1056। ঠিক আছে, যার যা ভ্যালু দেওয়া আছে সেটা লিখে ফেলেন। পায়ের মানটা হচ্ছে 22/7। তারপরে আমি এখানে এইটুকু একটু ফাঁকাই রাখতেছি, হ্যাঁ, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার এটা থাকুক। এইচ এর মান কিন্তু আবার 7 এখানে দেওয়া আছে, দেখেন সমান হচ্ছে 1056। তো এখন আমরা যে কাজটা করি দেখেন, এই 7 আর এই 7 আমি কেটে দিলাম, অর্থাৎ এই যে নিচে উপরে কাটাকাটি করা যায়। তাহলে এখানে আমার আলটিমেটলি কি থাকতেছে স্যার বলেন তো? 22 আর স্কয়ার ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার সমান হচ্ছে 1056। ঠিক আছে, তো এই যে 22টা যে আছে ওইটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে না? তাহলে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে লিখলাম ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার সমান হচ্ছে 1056/22। 1056/22। ঠিক আছে, ভাগ করেন আপনি। 22 দ্বারা যদি ভাগ করেন কত হবে? এই যে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 48, মানে 48 হয়। আচ্ছা, তাহলে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার সমান হচ্ছে 48, এইটুকু আমরা পাইলাম। ওকে, এরপরে আসেন স্যার, এখানে ক্যাপিটাল আর এটার কিন্তু দেওয়া আছে স্যার, দেখেন এই যে বাহিরের, বাহিরের ব্যাস দেওয়া আছে কত স্যার? 14। তাহলে বাহিরের ব্যাস মানে বাহিরের যে ব্যাসটা আছে, অর্থাৎ একদম বড় যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাস যদি 14 হয়, তাহলে স্যার এখানে ব্যাসার্ধ কত হবে বলেন তো? আর এর মান কত হবে? 7 হবে না? ক্যাপিটাল আর এর মান, বড় যে বৃত্তটা আছে এটার ব্যাস দেওয়া আছে যদি 14 হয়, তাহলে এটার ব্যাসার্ধ কত হচ্ছে? 7। তাহলে আর এর মান এখানে আমরা কত পাই? 7 পাই। তাহলে আর এর মান এখানে লিখে দেন আপনি। আর এর মান এখানে কি করেন? আপনি লিখে দেন। ঠিক আছে,
তাহলে আমরা লিখতে পারি আর এর মান, আর এর মানটা কত? 7। তাহলে 7 এর উপরে স্কোয়ার করেন, মাইনাস স্মল আর স্কোয়ার সমান হচ্ছে 48। সো ক্যাপিটাল আর এর উপরে স্কোয়ার করলে, সো এটার স্কোয়ার করলে হবে 49 মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। তারপরে দেখেন এখানে হয় মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 48 মাইনাস এর 49 হয়। তো এখানে থাকে মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এর 1, মাইনাস মাইনাস কেটে দিলেন, তাহলে আর সমান হবে 1। অর্থাৎ ছোট যে বৃত্তটা ছিল ভিতরে, ছোট যে বৃত্তটা ছিল সেই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা কত? 1 পেয়ে গেছি। সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পাইলাম স্যার? 1 পেয়ে গেলাম। এখন আমরা যদি কি করি স্যার, এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বিয়োগ করে দেই, তাহলে এই ফাঁপা সিলিন্ডারের যে পুরুত্বটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কথা বলা ঠিক কিনা? এই যে বড় বৃত্তটা আছে এটার ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা যদি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে? পুরুত্ব পাওয়া যাবে। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত ছিল স্যার? 7। আর ছোটটা কত স্যার? 1। তাহলে 1 বিয়োগ করেন, কত হবে? 6। সুতরাং এটার পুরুত্ব হচ্ছে 6। এটাই আপনার আনসার। পারবেন না? এটা আরো ছোট করে করা যাইতো, বাট আমি প্রত্যেকটা বিষয় দেখাই দিয়েছি, তো সেজন্য একটু বড় হয়েছে। তো বড় হয়েছে বিধায় মন খারাপ করেন না। অঙ্কটা বড় করে যখন আপনি করতে পারবেন তখন বুঝবেন যে আপনি প্রত্যেকটা অংশই বুঝতে পারছেন। একটা পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম হলে পাইপের ওজন কত? আচ্ছা, এই অঙ্কটা ভালো করে করাই দিই। এটা করতে পারলে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে, এটা পরীক্ষা আসে। তো এখানে আমরা দাগটা যদি লিখে নেই আর কি। একটা লোহার পাইপের কথা বলছে। লোহার পাইপের বাইরের ও ভিতরের ব্যাসের কথা বলছে না, ব্যাসার্ধ, ভিতরের ব্যাস 12-14, হ্যাঁ, ভিতরের ব্যাস যথাক্রমে 14 মিটার, 14 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। দৈর্ঘ্য 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের ওজন কত? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডাক। ঠিক আছে, ওকে, চলেন সলভ করি। এখানে যে পাইপের কথাটা বলছে, পাইপটা কেমন থাকে স্যার? সিলিন্ড্রিক্যাল আকৃতি। আপনি এখানে একটা সিলিন্ড্রিক্যাল আকৃতির পাইপ চিন্তা করেন। এই পাইপের মানে পৃষ্ঠটা আর কি যেটা বলেন সেটা কিন্তু লোহা দ্বারা তৈরি করা। সেটা কি দ্বারা প্রস্তুত করা স্যার? সেটা হচ্ছে আমাদের লোহা দ্বারা প্রস্তুত করা। ঠিক আছে, তো মনে করেন আপনি এই পৃষ্ঠের কথা চিন্তা করেন, এটা ধরেন লোহা দ্বারা তৈরি করা, সিমিলারলি এটাও লোহা দ্বারা তৈরি করা, এরকম আর কি। সেটা তো বৃত্ত আমরা বুঝতেই পারতেছি, এটা একটা বৃত্তাকার ক্ষেত্র, এটা হচ্ছে সিমিলারলি একটা বৃত্তাকার অংশ। এখন আপনি এটি চিন্তা করেন, এখন এই জায়গায় চিন্তা করেন, এটা কিন্তু লোহা স্যার, এই যে এই অংশটা কি স্যার? এটা হচ্ছে লোহার অংশ। সো আপনি এই যে বাহির পর্যন্ত যে অংশটা আছে, একদম বাহির পর্যন্ত যদি অংশটা চিন্তা করেন, এই যে বাহিরের যে অংশটা আছে স্যার, এই যে বাহিরের দিকে যে অংশটা, তাহলে এখানে আপনি যদি কেন্দ্র চিন্তা করেন তাহলে এই পর্যন্ত হচ্ছে একটা ব্যাসার্ধ, যেটাকে আপনি ক্যাপিটাল আর চিন্তা করেন। আর একদম এই কেন্দ্র থেকে যে বাহির পর্যন্ত, বাহির পৃষ্ঠ পর্যন্ত যে ব্যাসার্ধটা সেটাকে আপনি ক্যাপিটাল আর ধরেন। তাহলে ভিতরেরটা হচ্ছে স্মল আর, বাহিরেরটা হচ্ছে ক্যাপিটাল আর। আর এটার যে দৈর্ঘ্যের কথা বলছে, তাহলে এটাকে আমরা এইচ চিন্তা করতে পারি। এইচ সমান দেওয়া আছে আমাদের 5 মিটার। যেহেতু সবগুলো সেন্টিমিটার আছে সেজন্য এটা সেন্টিমিটার নিলে হবে 500 সেন্টিমিটার। কেন স্যার? কারণ 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো এখানে এই যে দেখেন দুইটা বিষয় দেওয়া আছে, বাহিরের এবং ভিতরের ব্যাস, একটা হচ্ছে 14, একটা কত স্যার? 12। এখান থেকে দুইটা ব্যাসার্ধ আপনি বের করে নিতে পারেন। তাহলে আমরা যদি লিখি পাইপের পাইপের বাইরের ব্যাসার্ধ ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান, যেহেতু ব্যাস কত স্যার? 14, তাহলে 14 কে 2 দ্বারা ভাগ করলেই
27 অর্থাৎ 7 সেন্টিমিটার। আবার তাহলে সুতরাং পাইপের বাইরের আয়তন বাইরের অংশের আয়তন আর কি পাই ক্যাপিটাল আর স্কয়ার এইচ ঘন সেমি। তো এখানে কত হয় পাই আর এর মান হচ্ছে কত 7 স্কয়ার, এইচ এর মান হচ্ছে কত স্যার 500। এটা যদি গুণ করেন আপনি এই জায়গার মধ্যে সেক্ষেত্রে হবে পাই এই 7 এর উপর স্কয়ার করলে 49 ইন্টু 5 গুণ করেন তো দেখেন কত আসে 245 20 পাই, মেবি এরকম হবে, এরকম হয়। তাহলে বাইরের অংশ কিন্তু আপনি আয়তন পেয়ে গেলেন। এখন ভিতরের অংশের আয়তন আপনাকে বের করতে হবে। তাহলে চলেন ভিতরের অংশের আয়তন বের করার জন্য ভিতরের অংশের ব্যাসার্ধ বের করি। আবার ভিতরের অংশের ব্যাসার্ধ আর সমান 12/2। 12 পাইলাম কই থেকে স্যার? ভিতর অংশ ব্যাস হচ্ছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দ্বারা ভাগ করলে 6 আসে, সেখানে হবে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন ভিতর অংশের আয়তন সমান পাই স্মল আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। পাই থাকুক, এটা পরে লিখবো না মান, ঠিক আছে, নাহলে দশমিকে চলে আসে তো সেজন্য সমস্যা। এবং হচ্ছে আর এর মানটা কত আসে? আর এর মান হচ্ছে 6, তাহলে 6 এর উপর একটা স্কয়ার, এইচ এর মানটা হচ্ছে 500, এটা আমরা দেখতে পাইছি সেখানেই। তাহলে পাই ইনটু এইচ এর 36 ইনটু 500 কত হয় স্যার? 150 180, আর দুইটা শূন্য পাই। তাহলে ভিতর অংশের আয়তন বাইরের অংশের আয়তন আমরা দুইটাই পেয়ে গেলাম। ভিতর অংশের আয়তন এবং বাইরের অংশের আয়তন আমরা দুইটাই পেয়ে গেলাম। দেখেন এই যে স্যার আমরা, এটা হচ্ছে আমাদের ভিতর অংশের আয়তন, ঠিক আছে, এটা ভিতরের। আর এখানে যেটা পাইছি, এখানে যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের বাহিরের অংশের আয়তন। তাহলে আমরা বাহিরের অংশ থেকে যদি ভিতর অংশটা বাদ দিই, বাহিরের অংশ থেকে যদি আমি ভিতর অংশটা বাদ দিই, তাহলে তো পাইপ যে মানে লোহার যে অংশটা ছিল সেই লোহার অংশটা আমরা পেয়ে যাব। তো এখন আমরা এই লোহার অংশটা বের করে ফেলি। তাহলে আমরা এখন কি বের করবো স্যার? লোহার অংশের আয়তন। লোহার অংশের আয়তন সমান সমান, তাহলে বাহিরেরটা কত ছিল স্যার বলেন তো? বাহিরেরটা কত? 24500 পাই মাইনাস এটা কত 180 000 পাই, বিয়োগ করলেই আমাদের কি চলে আসবে স্যার? লোহার অংশের আয়তন। তাহলে কত হয় স্যার? 6500 পাই ঘন সেন্টিমিটার। এখন বলেন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন জানি কত? 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে কত পাইছেন স্যার? 6500 পাই ঘন সেন্টিমিটার লোহার ওজন, জাস্ট গুণ করেন কত হবে? 6500 পাই এত গ্রাম। তারপরে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে কনভার্ট হয়ে যাবে, 147 কেজি আসবে মনে হয়। সেখানে আপনি যা পাবেন, একটা পাবেন গ্রামে, তারপর সেটাকে যদি 1000 দ্বারা ভাগ করেন তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? কেজিতে। মেবি 147 কেজি চলে আসবে, ঠিক আছে। তো যাই আসুক সেটি আপনার আনসার। তো এই হচ্ছে আপনার এই অঙ্কের আনসারটা। হ্যাঁ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে করবেন। এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। আশা করি একটু মনোযোগ দিয়ে করলে এই অঙ্কটা আমরা পারবো ইনশাআল্লাহ। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।